আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি সৈয়দা আজহামে তিকরা। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 1432 সনকে নানা উদযাপনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। সড়কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার হার। ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে এগিয়ে এসেছে বাংলাদেশের লাখো জনতা। এবারে বিস্তারিত। এপ্রিল মাস প্রায় শেষের দিকে, তবে এখনও রাজধানীর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তাদের সকল পাঠ্য বই হাতে পায়নি। ফলে পিডিএফের সাহায্যে পড়তে হচ্ছে ক্লাসের সকল পড়া। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সকল বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে, তা না হলে অনেক শিক্ষার্থী ঝরে পড়বে। আরও জানাচ্ছে মারিয়া আফরিন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল বছরের প্রায় 4 মাস শেষ হতে যাচ্ছে, তবে স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীরা এখনও পায়নি তাদের কাঙ্ক্ষিত পাঠ্য বই। ফলে শিক্ষার্থীরা পিডিএফের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বই না পাওয়ায় বেশিরভাগ শিক্ষার্থীরা পুরাতন বই কিনে পড়ছে। অনেকেই আবার সহপাঠীদের কাছ থেকে নোট করে সিলেবাস শেষ করায় ব্যস্ত। এতে করে পুরোপুরি পড়ালেখায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি স্বাস্থ্য সুরক্ষা বই পাইনি এবং ধর্ম বই পাইনি। তুমি বাসায় কিভাবে পড়ছো? যেসব বই, এই যে 2টা বই পাইনি, আমরা এইসব পিডিএফের সাহায্যে পড়ছি। বাসায় বই না থাকে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু প্রিন্ট করে বের করতে পারছি, তো এতেই পড়াটা কভার হচ্ছে। ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রায় 3 থেকে 4 বিষয় এখনও বই পায়নি। সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তুমি কি সব বই পেয়েছো? জি না, আমি একটি বই পাইনি, সেটি হলো গার্হস্থ্য বিজ্ঞান। ক্লাস 9। তুমি কি সব বই পেয়েছো? না। তুমি কি বই পাও? ধর্ম আর কৃষি শিক্ষা। তোমার কি মনে হয় তুমি স্কুলে এটা কভার করতে পারছো পড়া? পারছি, হচ্ছে। আমাদের ম্যাক্সিমাম বই চলে আসছে, কিছু কিছু বই এখনও বাকি আছে, যেগুলো এখন আমরা পাইনি। ওই সব বিষয় টিচাররা বেশিরভাগই পিডিএফের মাধ্যমে শিট তৈরি করে শিক্ষার্থীর সাথে ওদের পড়া বা ওদের সব কিছু কাজ ওরা ঠিক মতো করতেছে। একটা সাবজেক্টের কারণে, একটা বিষয়ের কারণে আমরা বলবো না যে কোনো পড়ালেখা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছেন কিছু ভুল তথ্যের কারণে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সকল বিষয়ের পাঠ্য বই পৌঁছায়নি। তবে খুব দ্রুত সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান। আমাদের কাছে রিপোর্ট এসেছে যে কিছু কিছু জায়গায় বই প্রাপ্তি ঘটেনি। সে সকল জায়গায় যখন আমরা খোঁজ নিতে গিয়েছি, দেখেছি যে চাহিদার এগেনস্টে ভুল তথ্য এসেছে। 100টা বই যেখানে দরকার, সেখানে হয়তো 80টা বইয়ের চাহিদা দিয়েছে। তাহলে যে এই শর্টেজটা পড়েছে, এই শর্টেজের কারণে কোনো কোনো জায়গায় এটা ঘটতে পারে। যারাই এই ধরনের জানিয়েছে আমাদেরকে, আমরা সংশ্লিষ্ট যে জেলা শিক্ষা অফিস বা উপজেলা বা থানা শিক্ষা অফিস, দ্রুত তাদেরকে আমরা বলেছি যে সংশ্লিষ্ট জায়গায় বইগুলি পাঠিয়ে দেওয়ার জন্য। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীরা ওয়েবসাইটমুখী না হয়ে যেন বইয়ের মাধ্যমে পড়াশোনা করতে পারে সেই বিষয়ে জোর দিতে হবে এবং খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে তাদের শ্রেণীর বই পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু এখন আর আমাদের পেছনে ফেরার সময় নেই, সুযোগও নেই, আমাদের এখন করণীয় কি, এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। তো প্রথম কথা হলো যে এখন যে পাইপলাইনে যে বইগুলো আছে, আর দেরি না করে খুব দ্রুত পৌঁছে দেয়া বইগুলো, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো শিক্ষকদেরকে ওয়েল ট্রেন্ড করা, যে বই নেই এই অবস্থায় কিভাবে পুরো কার্যক্রমটা সম্পন্ন করা হবে। একটা সেন্ট্রালি একটা নীতিমালা ঠিক করে সেই নীতিমালাগুলো শিক্ষকদের হাতে পৌঁছে দেয়া, সেটা ইমেলের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হোক, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সাথে কন্ডাক্ট করে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটেন বাংলা, ঢাকা। মার্চ ফর গাজা। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই মূলত এত বড় সমাবেশের আয়োজন। সারা বিশ্বব্যাপী ফিলিস্তিনের এই দুর্দশা ও বর্বরতার প্রতিবাদে রাস্তায় রাস্তায় যখন মিছিল ও সমাবেশ করেছে, তখন বাংলাদেশও পিছপা হয়নি। প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতেও প্রস্তুত বাংলাদেশের লাখো জনতা। আরও দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। গাজা উপত্যকা একটি ভূখণ্ড যেখানে প্রতিটি সূর্যোদয় নতুন বিপর্যয়ের বার্তা নিয়ে আসে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা, আর্টিলারি শেলিং এবং ভূমি অভিযানে গাজার সাধারণ মানুষ পালিয়ে বাঁচারও জায়গা খুঁজে পাচ্ছে না। তাদের অপরাধ শুধু এই যে তারা ফিলিস্তিনি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের নৃশংসতা শুরুর পর থেকে গাজার 365 বর্গ কিলোমিটার এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1.5 বছরের যুদ্ধে অন্তত 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছেন 1,16,343 জনের বেশি মানুষ। তাদের বেশিরভাগই নারী ও শিশু। বহু মানুষ এখনও নিখোঁজ। হাজারো মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজার এই দুর্দশা নিয়ে ক্ষোভ সারা বিশ্বের, তাল মিলিয়েছে বাংলাদেশও। গত শনিবার স্লোগানে মুখরিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। হাজার হাজার মানুষের স্রোত গিয়ে মিশেছে উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচির মূল আয়োজন গণজামায়াতে। এগুলো দেখে আসলে চোখের পানিও ধরে রাখা সম্ভব না। এতটা মনের মধ্যে যে এত কষ্ট, আসলে শুধু মুসলমান না, যে কোনো ধর্মের মানুষের এর মন, হৃদয়, আত্মা কেঁপে উঠবে এদের বর্বরতা দেখলে। বিকেল 3টায় গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টা থেকে ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছিলেন বহু মানুষ। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, আমরা এখানে এসে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করার শপথ নেব। প্রয়োজনে আমরা গাজায় যেতেও প্রস্তুত। আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না, এটা আমাদের এক প্রকার মনের কষ্ট বা ব্যর্থতা, কিন্তু আমরা যে তাদের পক্ষে, এটা হচ্ছে আমাদের এক নীরব প্রতিবাদ বা একটা অহিংসামূলক প্রতিবাদ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নুমান। কোথা থেকে এসেছো তুমি? আমি চুরাইন থেকে এসেছি, পোস্তগোলা। সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে আমরা মুসলিমদের পক্ষে আছি। আমি এটা সমর্থন দেওয়ার জন্য কক্সবাজার থেকে আসছি এবং সে সাথে বলতে চাই যে কেদোনা খেদোনা ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন, কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। এদিন দুপুর 3টায় এই মঞ্চ থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। বিভিন্ন দলের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। গণজামায়াতে সভাপতিত্ব করেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। লং মার্চ টু গাজা, আজ সারা বাংলাদেশের মানুষ রাজপথে। গাজার এই করুণ অবস্থা দেখে যখন কাঁদছে পুরো বিশ্ববাসী, তখন সঙ্গ দিয়েছে বাংলাদেশও। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকলে একত্রে আজ গোটা মুসলিম বিশ্বকে এক হয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান সকলের কণ্ঠে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলা বছরের প্রথম দিনকে নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে ছোট্ট শিশু থেকে শুরু করে সকল বয়সী বাঙালি। নিজেদের কৃষ্টি কালচার নিয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন চারুকলার আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে পেরে গর্বিত বাঙালি জাতি। শিশু কিশোরদের মুখে সেদিন ছিল আনন্দের ছোঁয়া। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিয়েছে 1432 বাংলা বছরকে। বাংলা বছরের প্রথম দিনটিকে উৎসব মুখর করে তুলতে বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা অংশগ্রহণ করেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনের যুদ্ধবন্ধের আহ্বান ছিল এই যাত্রার একটি অংশ। তবে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এছাড়াও দেখা যায় ঢাকার বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা। এখানে রয়েছে নাগরদোলা, তরুণ তরুণীদের সাজসজ্জার সরঞ্জাম, ছোটদের খেলনা, কুটির শিল্প সহ লোকজ গানের আসর। পহেলা বৈশাখের এমন বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিশু কিশোররা। আমার এখানে এসে খুব ভালো লাগছে। সারাদিন কি করেছো? সারাদিন খেলেছি, খাইয়েছি, অনেক কিছু করেছি, ঘোরাঘুরি করেছি, অনেক কিছু দেখলাম। কি নাগরদোলায় উঠেছো? হ্যাঁ, উঠেছিলাম। এখানে আমরা একটু ছবি তুলছি, একটু হেঁটে বেড়েছি, একটু কেনাকাটা করেছি, বাংলা নববর্ষ জন্য মেলা দেখেছি। অভিভাবকেরা বলছেন, বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই মূলত তারা নিয়ে এসেছেন তাদের সন্তানদের। ওদেরকে নিয়ে আসার উদ্দেশ্যে এই বাংলাদেশের এই নববর্ষ উদযাপনটা ওরা যাতে দেখতে পারে, ফেস্টিভ্যালটা কেমন হচ্ছে।
আর এখানে অনেক মানুষের কোলাহল, অনেক মানুষের বিভিন্ন রকম সাজসজ্জা, আনন্দ, এটা ওরা খুব এনজয় করবে। এটা ট্রেডিশন বাংলার, তো এটা ওদেরকে বোঝানোর জন্য যে আমাদের গ্রাম বাংলাতে কি হইতো, আগেকার সময়ে কি হইতো আর কি। বাংলার যে ঐতিহ্যটা ওটা দেখানোর জন্য যে আমাদের নববর্ষটা কেমন, সবই তো দেখে, ইংরেজি নববর্ষ, বাংলাটা কেমন, এটা শেখার জন্য। সকলের প্রত্যাশা নতুন বছরের সকল ইচ্ছা এবং সারা বছর ভালো থাকার। নারী পুরুষ শিশু কিশোর রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে উঠেছে বর্ষবরণের আনন্দে। রমনা থেকে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, অলি গলি সবখানে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ রয়েছে মানুষের পদচারণা। এ যেন এক নতুন বাংলাদেশ। বাংলা নববর্ষ দিনটি বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। তাই তো ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছে বর্ষবরণে। তারা উপভোগ করছে ঢাকার বিভিন্ন জায়গায় আয়োজিত সব মেলা এবং নববর্ষকে ঘিরে নানা আয়োজন। সব দুঃখ গ্লানি মুছে তারা বরণ করে নিচ্ছে বাংলা বছরকে। পুরো বছর যেন তাদের সুন্দর কাটে, সেই প্রত্যাশা সকলের। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিনকে দিন সড়ক দুর্ঘটনার মাত্রা ক্রমশই বাড়ছে। আর এই সকল সড়ক দুর্ঘটনাগুলোর কারণে বেশিরভাগ প্রাণ হারাচ্ছে শিশু কিশোররা। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই সড়ক দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের প্রতিবেদনে। আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসবাস রাজধানী ঢাকা শহরে। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের পদচারণায় নগরীর অলিগলি, সড়ক ও মহাসড়কগুলো ব্যস্ত থাকে। অতিরিক্ত জনসংখ্যাকে পাল্লা দিয়ে পথে বেড়েছে যানবাহনের সংখ্যাও। যানবাহনের এই আধিক্যে সড়ক মহাসড়কে তাই দুর্ঘটনাও হচ্ছে হরহামেশাই। কিন্তু এত দুর্ঘটনার পরও এখনও রাস্তায় চলাচলের সময় জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহারে অনীহা দেখা যায় শিক্ষার্থী সহ সকলের মাঝে। মানে সময়ের প্রেক্ষিতে এটা ভালো হয়। আর ওভারব্রিজের যেই চলাচলের পথগুলো সেগুলো দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে, যেগুলো ব্যবহার করা রিস্কি। ভাই, আপনি রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না কেন? এখানে তো বললে এই যে গাড়ির থামছে, এই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি। এটা আসলে ভুল, এটা অন্যায়, এটা আসলে করা উচিত না। আমার ভুল হয়েছে, এটাই আমি বলতে পারি। অন্যদিকে সড়কের নানা ভোগান্তির কথাও বলছেন অভিভাবকরা। ওভারব্রিজ পার হতে ঝুঁকিপূর্ণ না, আপনি ভুল বুঝতেছেন। ওভারব্রিজের যে সিঁড়ি বানানো হয়েছে, এই সিঁড়িটা স্মুথ না। এখান দিয়ে যাওয়ার সুযোগ আছে, কারণ আমরা যখন এই দিকের গাড়িগুলো অফ থাকে, এই দিক দিয়ে গাড়িগুলো যায়, তখন যাওয়ার অপশন আছে বলেই যাচ্ছি। কিন্তু এটি তো একটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ। আপনার সন্তানরা রয়েছে আপনার সাথে। ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা ঝুঁকিভাবে যাই না, যেভাবে যখন সুবিধা হয় তখনই যাই। 2024 সালে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে 1879 জন পথচারী, 755 জন শিক্ষার্থী, 1206 জন নারী ও 658 জন শিশু। এমনটাই উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। বাংলাদেশ সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ BRT এর 2025 সালের মাসিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে লক্ষ্য করা যায় ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরে মোট দুর্ঘটনা হয়েছে 146টি। মার্চ মাসে সে সংখ্যা দাঁড়ায় 118টিতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে বেপরোয়া গতি, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা, জনগণের অসচেতনতার কারণেই নিরাপদ হচ্ছে না সড়ক। আমাদের সাধারণ জনগোষ্ঠীকে সচেতন হতে হবে, এটার কোনো বিকল্প নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, অবকাঠামো নির্মাণ এবং এই অবকাঠামো ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, সেই অবকাঠামো পরিকল্পনার ভিতরে নতুনত্ব আনতে হবে। সেগুলোর সার্বক্ষণিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। দেখবেন যে কয়েকটি ফুটওভার ব্রিজে কিন্তু এসকেলেটর দেওয়া আছে, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর দেখবেন সেগুলো আবার বন্ধ হয়ে গেছে। তার মানে কি, যেগুলো এসকেলেটর দেওয়া ছিল সেগুলো কিন্তু আপনার শিশুদের জন্য, মহিলাদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, ডিসেবল যারা তাদের জন্য কিন্তু সহজ, কিন্তু কয়েক মাস পরে আবার সেটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি, রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় নাই। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে এখনই সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের তো একটা দায়িত্ব আছেই। তারা ট্রাফিক পুলিশ হচ্ছে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করে এবং লোকজন যাতে সঠিক জায়গা দিয়ে পারাপার করে, তারা এই দায়িত্বটা পালন করে। তবে তাদের উপর যদি আমি পুরো দায়ভার ছেড়ে দেই, তাহলে কিন্তু
সমস্যা সমাধান করা যাবে না। আমাদের প্রত্যেকটা নাগরিকের এই যে বোধ, সেই বোধের উদ্রেক না হলে পুলিশ দিয়ে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতি বছর এভাবে সড়ক দুর্ঘটনা বাড়তে থাকা জনজীবনের জন্য ভয়াবহ। সড়কে আর কোনো প্রাণ না ঝরুক, দুর্ঘটনা কমে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রচণ্ড গরমে রাজধানীর রাস্তার শরবতের দোকানগুলো হয়ে ওঠে পথচারীদের কাছে এক তৃষ্ণা মেটানোর মাধ্যম। শিশু থেকে বড় সবাই পান করে ঠান্ডা শরবত। তবে এই শরবতগুলো তৈরি হচ্ছে খোলা স্থানে, অপরিষ্কার পানি, বরফ এবং বিভিন্ন রাসায়নিক রং আর অস্বাস্থ্যকর উপাদান দিয়ে, যা আমাদের অজান্তে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও দেখুন নওশিন জাহান তাসমিয়া রিপোর্টে। গরমের শুরুতেই মানুষের স্বস্তির জন্য ফুটপাতে সাজিয়ে রাখা হয় বাহারি রঙের নানা শরবত। দেখতে লোভনীয় হলে অস্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও সবাই ছাপিয়ে পড়ছে এই সকল শরবতে। শিশু থেকে শুরু করে বড়রাও খাচ্ছে এই শরবত। গরমে অনেক ক্লান্ত বা রোদের তাপমাত্রা, এই জন্য আমরা ঠান্ডা খাইতেছি। আসল কথা, এই বরফ তো বানায়, এটা আসলে নিরাপদ পানি দিয়ে কিন্তু বানায় না। তো আমরা মনে করি পরিস্থিতি শিকার। জানি তো, দেখি লেবু, চিনি, মিষ্টি, শরবত, এই মানুষের তো না দিকে অনেক কিছু খায়, তো চোখের সামনে দিলে খারাপ জিনিস তো খাবো না। অভিভাবকরা বলছেন বাচ্চাদের স্কুল কোচিং শেষে এই গরমে স্বস্তি আনার জন্য খাচ্ছেন এই শরবত। পানি পিপাসার জন্য শরবতটা খাওয়া হয়। না না, এটা আমার জানা নাই। বিক্রেতারা বলছেন গরমের শরবতের চাহিদা অনেক। তারা বলছেন পানি ও বরফ সবকিছুই পরিষ্কার পানিতে করা হয়। পানি ওয়াশার থেকে আর বরফ পানি, ওই যে আইসক্রিমের বরফ আছে না, সেটা। যদি মনে করুন বাজি পানি দেওয়া শরবত বানায়, এমনকি বাজি ট্যাঙ্ক দেওয়া বানায় তাদেরকে, কিন্তু আমাদের পানি পাম্পের পানি, ওয়াশারের পানি দেওয়া। আর আমাদের ট্যাঙ্কও মনে করুন কোম্পানি থেকে আমরা আনি, আমরা বাইরে থেকে কোনো ট্যাঙ্ক আনি না। না না না, আমাদের কাট করা। হ্যাঁ, কাট করা, আমাদের কাট করা। এটা হলো আইসক্রিম বরফ, আমরা ইনটেক বরফ আনি, মাছের বরফ আমরা কোনো আনি না। রাস্তার পাশে দাঁড়িয়ে তৃষ্ণা মেটাতে ব্যস্ত সবাই, কিন্তু সাময়িক সস্তা শরবতের পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের শরবত তৈরিতে ব্যবহার করা হয় অপরিশোধিত পানি, রাসায়নিক রং, এমনকি অনেক সময় পচা ফল কিংবা অপরিষ্কার পাত্র, যার ফলে হতে পারে ডায়রিয়া, টাইফয়েড সহ নানা জলবাহিত রোগ। শরবত অবশ্যই একটা ভালো উপকরণ, কিন্তু রাস্তায় যে শরবতগুলো বিক্রি করা হয় এগুলোতে আসলে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করা হয় না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে বরফগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মাছ সংরক্ষণের জন্য, মৃতদেহ সংরক্ষণের জন্য যে বরফগুলো, সেগুলো খুব কম দামে কিনে এনে এরা ব্যবহার করে। এই বরফগুলোতে দূষিত পদার্থ এবং হচ্ছে বর্জ্য এবং বিসফেনল, যেটা হচ্ছে একটা প্লাস্টিকের উপকরণ, এই ক্ষতিকর জিনিসগুলো থাকে। এই সবগুলো মিলে বিশুদ্ধ পানির অভাবে যেটা হয় যে বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবারই ডায়রিয়া, টাইফয়েড, কলেরা এবং জন্ডিসের মতো রোগ হয়। এছাড়া শরবতগুলোকে আকর্ষণীয় করতে, লোভনীয় করতে এরা বিভিন্ন ধরনের কালারিং এজেন্ট ব্যবহার করে, যে কৃত্রিম রঙগুলো হচ্ছে আমাদের শরীরে অ্যাজমা এবং ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে। এই ধরনের পানীয় পরিবর্তনে শুধু অভিভাবক নয়, বিক্রেতাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শরবতের দোকানগুলিতে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষ এক গ্লাস ঠান্ডা শরবতের খোঁজে দাঁড়ায় এই রাস্তার পাশে, কিন্তু যতটা স্বস্তি মিলে এক গ্লাস শরবতে, ঠিক ততটাই থাকে স্বাস্থ্য ঝুঁকি। একটু সচেতনতা বা একটু সতর্কতায় বাঁচাতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে। নওশিন জাহান তাসমিয়া, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না ফুটপাতে ভাসমান ব্যবসা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী সহ স্কুল শিক্ষার্থীদের। কখনো কখনো ঘটছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন হকারদের নির্দিষ্ট স্থান নিশ্চিত করতে ফুটপাত চলাচলে উপযোগী করতে প্রশাসনের ভূমিকা জরুরি। রিপোর্ট করছে সাদিকা নামসাদ। ভাসমান ব্যবসায়ীদের দখলে গেছে রাজধানীর বেশিরভাগ ফুটপাত ও প্রধান সড়ক। ফলে পথচারীদের হাঁটতে হচ্ছে মূল সড়কের মাঝখান দিয়ে, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে ওঠে এসব ভাসমান ব্যবসা। তাই স্কুল ছুটির পর অনেকটা ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। আবার অনেকেই সময় মতো স্কুলে পৌঁছাতে পারছে না। ফুটপাত দিয়ে তো যাতায়াত করায়, ফুটপাতে কত ভ্যান গাড়ি, হকার, যাতায়াত করতে তোমার সমস্যা হয় না স্কুল থেকে বাড়ি যাবো? জি, সমস্যা হয়। তুমি কার সাথে যাও? আমার আব্বুর
আপুর সাথে। যাতায়াতের অসুবিধা হলে কিছু করবে না, সবাই দেখতেছে। এখন আমি একা বললে কিছু হবে না, এগুলা কেউ উঠাইতে পারে নাই। বাচ্চাদের নিয়ে যাতে অনেক সমস্যা হয়। ঘনবসতি সম্পূর্ণ এই দেশে চলাচল অনেকটাই কঠিন। তার সাথে যোগ হয় অতিরিক্ত যানজট ও ফুটপাতে ভাসমান ব্যবসা। বেশিরভাগ ব্যবসায়ী আর্থিকভাবে সমাজের নিচু স্তরের হওয়ায় সাধারণত দোকান ভাড়া করতে পারে না। তাই অনেকটা বাধ্য হয়েই ভ্যান গাড়ি কিংবা শরীরে বোঝা করে সংসার চালাচ্ছেন তারা। প্রায় সময় বিকালের দিক দিয়ে লাগে, এখন সকালের দিক দিয়ে লাগে না, কম লাগে। বিকালের দিক দিয়ে জ্যামজট প্রায় হয়, তবে আমাদের ফুটপাতে যে ব্যবসা করার জন্য হয় না এরকম। তবে ফুটপাত ব্লক করে কেউ তার ব্যবসা করে না। নগর বিশেষজ্ঞ বলেন, স্কুলের সামনে হকার মুক্ত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হকাররাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ, সুতরাং তাদেরকে সমস্যা হিসেবে না দেখে তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেটা কীভাবে সমাধানের ভিতরে অন্তর্ভুক্ত করা যায়, যাতে তারাও তাদের জীবিকাটা নির্বাহ করতে পারে এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার পরিবেশটাও ঠিক থাকে। এই সমাধান করার জন্য যেটা করা দরকার, স্কুল কর্তৃপক্ষ, স্কুলের যে ব্যবস্থাপনা কমিটি আছে, স্কুলের প্রধান এবং স্থানীয় যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমাদের সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওই স্কুলের বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে যাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরও বলেন, পথচারী ও ভাসমান ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে সিদ্ধান্ত নিতে হবে সরকারের। প্রতিদিনই স্কুল ছুটির পর শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে, কিন্তু রাস্তার দুই পাশে হকারদের কারণে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় তাদের। শিক্ষার্থী সহ অভিভাবকরা বলছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে প্রশাসনকেই। সঠিক ব্যবস্থা নেওয়ার তাগিদও দিচ্ছেন তারা। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে 01317088842। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।